রসুলপুর মহল্লা ছিল একটি বিশাল যৌথ পরিবার। পরিবারের প্রধান ছিল আব্দুল খালেক। তার ছিল 2 ছেলে 1 মেয়ে। তাদের স্ত্রী সন্তান নিয়ে মোট 15 জনের পরিবার ছিল। যতদিন একসাথে আছি ততদিন সংসারে আল্লাহর বরকত থাকবে। বাবা, বলছিলাম কি, আমাদের সংসারে এত এত মানুষ, এত রান্না, কত কত কাজ, মাঝে মাঝে তো খুবই কষ্ট হয়। আমার মনে হয় কি বাবা, আমরা আলাদা থাকলেই তো ভালো হতো। শোনো বৌমা, আমার মা, তার মা, তারা সবাই এভাবেই যৌথ পরিবারে বাস করত। তাছাড়া একসাথে থাকার মজাটাই আলাদা। কষ্টই যদি না থাকে তাহলে ভালোবাসা বোঝা যায় কি করে বলো তো? যে ঘরে ধৈর্য থাকে সেখানে শান্তিও থাকে, বুঝলে বৌমা? আমি তো বুঝেছি বাবা, কিন্তু আপনি কি করে বুঝবেন? এত এত মানুষের রান্না করা, বাসন মাজা, ঘর পরিষ্কার করা কতটা কষ্টদায়ক। সময় মতো 3 বেলা খাবার গেলা ছাড়া তো আর আপনার কোন কাজ নেই। আমার জায়গায় থাকলে বুঝতেন, কত ধানে, কত চাল। ধুর বাবা, কবে যে বুড়োটা মরবে কে জানে। ভাইটা ভাগ হয়ে যাবে, সবাই আলাদা থাকবে, তখন আমি শুয়ে বসে দিন কাটাতে পারবো। কেউ আর আমাকে বিরক্ত করতে পারবে না। চাচি, ও চাচি, তুমি আমাকে একটু ডিম পোচ করে দাও না চাচি। হ্যাঁ রে মা, দিচ্ছি, তুই একটু বস, আমি নিয়ে আসছি। এই মেয়েটা প্রতিদিন আমার দড়ায় ডিম পোচ করিয়ে নেয়। নিজের ছেলে মেয়েদের জন্য ভালো মতো কোনো খাবারও রাখতে পারি না, তারপরে এই মেয়েটা প্রতিদিন শুধু ডিম পোচ খেতে চায়। নিজের মাকে বলতে পারে না, শুধু আমাকে অর্ডার করছে। কেমন অসম্ভবে! এখন শুধু আল্লাহ আল্লাহ করে এই বুড়োটা মরলেই বাঁচি, তখন আর আমাকে এভাবে কাজের লোকের মতো কাজ করতে হবে না। এই বলে জান্নাতুলের চাচি রেগে মেগে রান্নাঘরে যায়। এভাবেই তাদের দিন কাটছিল। একদিন সন্ধ্যার আগে সবাই যখন নিজের কাজে ব্যস্ত ছিল, তখন ঘরের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সদস্য দাদিমা হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। মা, মা, কোথায় তুমি? তাড়াতাড়ি এদিকে এসো, এই দেখে যাও, দাদি পড়ে গেছে। মাগো, কোথায় তুমি? শুনতে পাচ্ছ? তাড়াতাড়ি এসো। রুবেলের ডাক শুনে সবাই দৌড়ে আসে এবং ডাক্তার ডাকতে থাকে। সব দোষ হচ্ছে বড় ভাবির। আজকে তো ভাবির দায়িত্ব ছিল মায়ের দেখাশোনা করার, অথচ সে রান্না বান্না নিয়ে এতটাই মগ্ন যে মায়ের দিকে খেয়ালই করেনি। ও ঠিক কথাই বলেছে বাবা, সব দোষ আমার। আজ আমি সারাদিন রান্নাঘরের কাজ সামলাতে গিয়ে ওনার খেয়াল রাখতে পারিনি। আজ তো আমি দায়িত্বে ছিলাম, আমাকে আপনি ক্ষমা করে দিন বাবা। এ তুমি কেমন কথা বলছো ছোট বৌমা? আমি মানলাম বড় বৌমা কাজে ব্যস্ত ছিল, সে তোমার শাশুড়ির দেখাশোনা করতে পারেনি, কিন্তু তুমি তো আজকে ফ্রি ছিলে, তাই না? তুমি তো তোমার শাশুড়ির খেয়াল রাখতে পারতে মা। সে তো তোমাদের দুজনেরই মা, যে কোনো একজন দেখলেই তো হয়। এ নিয়ে এত কথা আর বাড়াতে চাই না। ভুল হতেই পারে, কিন্তু সবাই যদি একসাথে থাকে, কেউ একা দায়ী থাকে না। পরের বার থেকে তোমরা সবাই সাবধান হবে। জি বাবা, নিশ্চয়ই। কিছুক্ষণের মধ্যেই ডাক্তার চলে আসে আর জান্নাতুলের দাদিমার চিকিৎসা করে। এভাবেই দিন কাটছিল। একদিন আব্দুল খালেকের 2 ছেলের মাঝে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। অর্থাৎ ছোট ভাই ও বড় ভাইয়ের মধ্যে কিছু টাকা নিয়ে ভুল বোঝাবুঝি হয়। ভাই, আপনি না বলেছিলেন আমাকে গরুর খরচের টাকাটা দেবেন? এসব তুই কি বলছিস? আর মনে হয় তুই ভুল শুনেছিস। আমি তো বলেছিলাম যে দুজন কে ভাগ করে দেব। এসব নিয়ে 2 ভাইয়ের মাঝে তর্ক বিতর্ক বাড়তেই থাকে। আরে আরে, তোমাদের আবার কি হলো? থামো তোমরা। টাকার হিসেব মানুষ আলাদা করতে পারে, কিন্তু রক্তের সম্পর্ক, তোমরা কি রক্তের সম্পর্ক আলাদা করতে পারবে? 2 ভাইয়ের বা মুসলমানদের মধ্যে ঝগড়া করা ইসলামে অত্যন্ত নিন্দনীয় কাজ, এবং এটা অনেক সময় পাপের পর্যায়ে চলে যেতে পারে, বিশেষ করে যদি ঝগড়ার কারণে সম্পর্ক ছিন্ন হয় বা কারোর প্রতি জুলুম করা হয়। কুরআন ও হাদিসে এই বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়েছে যে ভাইয়ে ভাইয়ে সম্পর্ক ছিন্ন করা নিষিদ্ধ। আয়াত 10। আমরা একসাথে থাকি, সেটা যদি টাকার জন্য ভেঙে যায় তাহলে সারা জীবন আফসোস করতে হবে। 2 ভাইয়ের মধ্যে অহেতুক ঝগড়া বা সম্পর্ক ছিন্ন করে রাখা কুরআন ও হাদিসের দৃষ্টিতে গুনাহ। 2 ভাইয়ের মধ্যে অহেতুক ঝগড়া বা সম্পর্ক ছিন্ন করে রাখা কুরআন ও হাদিসের দৃষ্টিতে গুনাহ।
বরং তাদের দায়িত্ব হলো মাফ করে দেওয়া ও আবার সম্পর্ক ঠিক করা। কোরআনের আলোকে একজন মুমিন ভাই অপর ভাইয়ের সাথে শান্তিতে ও ভালোবাসায় বসবাস করবে। এটাই তো ইসলামের শিক্ষা। ঠিক আছে বাবা, আমি বিষয়টা বুঝতে পেরেছি। আমাকে ক্ষমা করে দিও ভাইয়া। এখন থেকে গরুর খরচের টাকা আমিও দিব। ভাইয়া গরুর লালন পালন করতে চায়, টাকা খরচা যা হবে আজ থেকে আমরা দুই ভাই তা বহন করব। আমি আর কখনো ঝগড়া করব না। আর ভাই, ঝগড়া করলে যৌথ পরিবার ভেঙে যায়। আমরা সব সময় একে অপরকে ক্ষমা করে চলবো। এভাবেই আব্দুল খালেক তার পরিবারকে পারিবারিক শিক্ষা দিতেন। তার নৈতিক শিক্ষার ফলে যৌথ পরিবারে কোনো সমস্যা হতো না। এদিকে রুবেল জান্নাতুলার ছোট আবিদ একদিন তার দাদুকে প্রশ্ন করে বসে, আচ্ছা দাদু, আমাদের স্কুলে তো সবাই আলাদা পরিবারে থাকে, তাহলে আমরা কেন একসাথে থাকি? কারণ আমরা জয়েন্ট ফ্যামিলি পছন্দ করি। যৌথ পরিবার মানেই শুধু একসাথে থাকা নয়। যৌথ পরিবার মানে হলো সুখে দুঃখে একসঙ্গে পাশে থাকা, সুখ ও দুঃখ ভাগাভাগি করা। আমারও যৌথ পরিবারে থাকতে খুব ভালো লাগে। এই যে আমি ভাইয়াদের সাথে খেলতে পারছি, তোমার সাথে গল্প করতে পারছি দাদু, চাচির হাতে ডিম পোচ খেতে পারছি, সবকিছুই আমার কাছে খুব ভালো লাগে। আচ্ছা দাদু, যৌথ পরিবার নিয়ে আমাদের কোরআনে কি বলা হয়েছে? যৌথ পরিবার সম্পর্কে কোরআন ও হাদিসে সরাসরি কোনো নির্দিষ্ট রায় বা বাধ্যবাধকতা নেই। অর্থাৎ একসাথে ভাইয়েরা পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করতেই হবে বা আলাদা থাকতে হবে এমন কোনো সুস্পষ্ট হুকুম কোরআন বা হাদিসে নেই। তবে কোরআন ও হাদিসে যে নীতিমালা ও আদর্শ দেওয়া আছে তা যৌথ পরিবারে সুন্দরভাবে বসবাসের ভিত্তি তৈরি করে। তবে সূরা রাদে বলা হয়েছে, যারা আল্লাহর সাথে বন্ধনের সম্পর্ক বজায় রাখে, যেসব সম্পর্ক সংযোগ বজায় রাখার আদেশ আল্লাহ দিয়েছেন এবং তারা তাদের প্রভুকে ভয় করে এবং হিসাবের ভয় রাখে, তারাই সাফল্য লাভ করে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে তার পরিবারের সবচেয়ে ভালো আচরণ করে। তিরমিজি, হাদিস 3895। এখন তো বেশিরভাগ পরিবার আলাদা থাকে, তাহলে কি আলাদা থাকা খারাপ কাজ দাদু? না বনু, আলাদা থাকা খারাপ নয়, কিন্তু যদি মনের বন্ধন না থাকে তবে সম্পর্ক ঠুনকো হয়ে যায়। যাই হোক, অনেক গল্প হয়েছে, চলো আমাদের আবার আয়োজন করতে হবে। গতকাল আমরা একটা মিলাদ মাহফিলের আয়োজন করেছি, আমাদের তো এর প্রস্তুতি নিতে হবে, তাই না? পরের দিন পুরো পরিবার মিলে মিলাদ মাহফিল করে। সেখানে গ্রামের লোকজনও আমন্ত্রিত ছিল। আজ এই পরিবারটি আমাদের জন্য এক উদাহরণ। যখন পুরো সমাজ পরিবার ভেঙে যাচ্ছে, তখন এরা ভালোবাসা দিয়ে সম্পর্ক টিকিয়ে রেখেছে। আমাদের মহল্লায় আব্দুল খালেক ভাইয়ের পরিবারই একমাত্র যৌথ পরিবার। খালেক ভাইয়ের পরিবারের প্রতি আমার অনেক ভালোবাসা রইল। ইমাম সাহেবের এমন কথা শুনে খালেক সাহেবের ছোট বৌমার অনুশোচনা হয়। অবশেষে সে বুঝতে পারে যে যৌথ পরিবারে থাকার মূল্য কতটা হতে পারে। আপনার প্রতিটি কথা আমার হৃদয়ে ছুঁয়ে গেছে ইমাম সাহেব। জান্নাত শুধু নামাজ রোজা দিয়ে আসে না, বরং একে অপরের প্রতি ভালোবাসা, ক্ষমা আর সহযোগিতা জান্নাতের রাস্তাকে সহজ করে। তো ছোট্ট বন্ধুরা, দেখতেই তো পাচ্ছ যৌথ পরিবারে থাকা কতটা আনন্দের ব্যাপার। যৌথ পরিবারে থাকতে কিছুটা কষ্ট হতে পারে, কিছু মতবিরোধও হতে পারে, কিন্তু একসাথে থাকলে জীবনের প্রতিটি সংকটে পাশে থাকার মতো মানুষ পাওয়া যায়, আর তাতেই থাকে জীবনের আসল সুখ। তোমাদের কার কার বাড়িতে এরকম যৌথ পরিবার আছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম বোন রেহানা, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভাবি, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছেন বোন রেহানা। ভাবি, অনেকদিন পর ফোন করলে, তুমি তো আমাকে ফোনই করো না। সময় হয়ে ওঠে না বোন, সংসারের বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হয়। তাছাড়া তোমার খবর তো তোমার ভাই রোজই নেন এবং আমাকেও বলে যে আলহামদুলিল্লাহ তুমি খুবই ভালো আছো। তোমাদের দোয়া ভাবি। তা ভাবি, আজ কি দরকারে ফোন করেছো? বোন, তোমার ভাতিজি কামিনীর ইউনিভার্সিটি 1 মাসের বন্ধ দিয়েছে।
10 দিন আগে সে বাসায় এসেছে। বাসায় একা থাকতে থাকতে নাকি ওর বোরিং লাগছে, তাই বলল তোমাদের বাড়িতে বেড়াতে যাবে। তাই নাকি ভাবি? এটা তো খুব ভালো কথা, পাঠিয়ে দাও। পাঠিয়ে দিব কি, অলরেডি তো সে চলে গেছে বোন। আমি বললাম তোমাকে ফোন করে যেতে, কিন্তু কামিনী বলল তোমাকে নাকি সারপ্রাইজ দিবে, এজন্যই ফোন করতে মানা করেছে। এটা শুনে তোমার ভাই তো আমাকে বকাবকি শুরু করে দিয়েছে, বলছে মেয়ে গেছে আর তুমি ফোন করে একবারও রেহানাকে জানাওনি, তাই তোমাকে ফোন করলাম বোন। তাই নাকি ভাবি? আমি যদি জানতাম কামিনী আসছে তাহলে তো সাইমকে স্টেশনে পাঠিয়ে দিতাম, পথে যদি কোনো বিপদ হয় মেয়েটার। আমিও তো সেটাই বলেছিলাম রেহানা, কিন্তু কে শুনে কার কথা। বলল ও নাকি তোমাকে সারপ্রাইজ দিবে। এ কথা বলে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে গেল। যাই হোক, এতক্ষণে মনে হয় তোমাদের ওখানে পৌঁছে গেছে, ওর একটু খেয়াল রেখো বোন। ভাবি, মনে হয় কামিনী চলে এসেছে, কলিং বেল বাজছে। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি তোমাকে পরে ফোন দিব। এখন তাহলে রাখো ভাবি, আসসালামু আলাইকুম। ঠিক আছে রেহানা, ওয়ালাইকুম আসসালাম। আরে কামিনী আপা, আসসালামু আলাইকুম। কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি জান্নাতুল, তুই কেমন আছিস? কতদিন পর দেখা। আরে কি যে বলো না আপু, বড় কোথায় হয়েছি, আমি তো সেই আগের মতোই আছি। না না, একটু তো তুই বড় হয়েছিস। তা আন্টি কোথায়? আম্মু তো ড্রয়িং রুমে আছে কামিনী আপু, কার সাথে যেন ফোনে কথা বলছে। এসো আপু, ভেতরে এসো। সারপ্রাইজ আন্টি, আসসালামু আলাইকুম। কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম কামিনী মা। আমি তো সত্যি সারপ্রাইজ হয়ে গেলাম। হঠাৎ করে না বলে এভাবে কেউ চলে আসে মা? পথে যদি তোমার কোনো বিপদ হতো? তোমার আম্মু এক্ষুনি ফোন করে আমাকে সবকিছু জানালো। আমি তো ভাবছিলাম সাইমকে স্টেশনে পাঠাবো, তার আগেই তুমি চলে এসেছো। ও, আম্মু তাহলে সবকিছু ফোন করে বলে দিয়েছে তোমাকে আন্টি? তো দিবে না, এত বড় একটা মেয়ে, এত দূর রাস্তা একা একা এসেছো। বাবা মার তো চিন্তা হওয়াটাই স্বাভাবিক। এমন কাজ কেন করো মা? ভাইজান নাকি তোমার উপর খুব রাগ করেছেন? আন্টি, আমি তোমাকে একটু সারপ্রাইজ দিব ভেবেছি, এজন্যই তোমাকে না বলে চলে এসেছি। আচ্ছা ঠিক আছে মা, এসেছো, খুব ভালো করেছো। তুমি বসো, আমি তোমার জন্য চা করে আনছি। আচ্ছা ঠিক আছে আন্টি। জান্নাতুল, তারপর বল, তোর পড়াশোনা কেমন চলছে? খুব ভালো চলছে আপু, তোমার কি খবর? আমার খবর শুনতে চাস? আমি তো পড়াশোনায় ফার্স্ট, এই জন্যই তো ভার্সিটিতে চান্স পেয়েছি। তোকেও কিন্তু ভালো করে মন দিয়ে পড়াশোনা করতে হবে, ভার্সিটিতে কিন্তু তোকেও চান্স পেতে হবে, বুঝেছিস? কি যে বলো না আপু, আমি তো ভার্সিটিতে পড়বই না, আমার ইচ্ছে তো কোরআনের হাফেজা হওয়ার। এই জন্যই তো আমি হিফজু মাদ্রাসায় পড়ি, সেখানে অবশ্য আরবি, বাংলা, ইংরেজি দুটোই শেখানো হয়। ও, তুই তো আবার কট্টরপন্থী মুসলিম, পর্দা মেনে চলিস। এমন ভারী পোশাক সারাদিন পরে থাকতে খারাপ লাগে না? খারাপ লাগবে কেন আপু, আমার তো খুব ভালো লাগে পর্দা করে থাকতে। পর্দা তো ফরজ বিধান, ফরজ মানে আল্লাহ তাআলার বিধান, আর আল্লাহর বিধান মানলে তো সবারই ভালো লাগবে। কিন্তু আপু, তোমাকে তো এখন খুবই ডিজিটাল মেয়ে লাগে, তুমি শুধু হিজাব পরেছো কেন, বোরখা কোথায়? তুমি তো আগে এমন ছিলে না আপু। এটাই তো ম্যাজিক জান্নাতুল। আমি বলেছিলাম না তোদেরকে সারপ্রাইজ দিতে এসেছি। আমি এখন ভার্সিটিতে পড়ি, ভার্সিটিতে সবাই এরকম পোশাকই পরে, এর চেয়ে ছোট পোশাকও পরে অনেকে। তবে আমার বাবা যেহেতু এসব পোশাক দেখে রাগ করে, এজন্য আমি শুধু হিজাবটা পরি। আমাকে সুন্দর লাগছে না বল? কি যে বলো না আপু, এখন তোমাকে মোটেই সুন্দর লাগছে না, আগেই তোমাকে বেশি ভালো লাগতো। তুই এসব বুঝবি না জান্নাতুল, তুই গ্রামে থেকে থেকে গ্রামের মানুষদের মতো হয়ে গেছিস, এই জন্য এসব পোশাকের মর্যাদা তুই বুঝিস না। আমার সাথে কয়েকদিন থাক, দেখবি তুইও আমার মতো এই ধরনের পোশাক পরতে চাইবি। আমি এমন পোশাক কোনোদিনই পরবো না আপু, আল্লাহ তাআলা মাফ করুক, ভুলেও যেন আমাকে এমন ডিজিটাল পোশাক পরতে না হয়। এসব বলে জান্নাতুল আর কামিনী দুজনে গল্প করছিল। সাইমের ঘরের সামনে এসে সাইমকে ডাকতে লাগলো। সাইম, ও সাইম, কি করছো বাবা? আসসালামু আলাইকুম আম্মু, আমাকে ডেকেছো? ওয়ালাইকুম আসসালাম। খুব ভালো বাবা, এখন একটু ড্রয়িং রুমে আসো। ড্রয়িং রুমে? ড্রয়িং রুমে কেন আম্মু? ও, তোমাকে তো বলাই হয়নি বাবা, তোমার কামিনী আপু এসেছে, ড্রয়িং রুমে বসে আছে, আমি তার জন্য চা বানিয়ে নিয়ে যাচ্ছি। চলো বাবা, তার সাথে দেখা করো। কি বলো আম্মু, কামিনী আপু এসেছে? আমাকে আগে ডাকুনি কেন? চলো চলো, তাড়াতাড়ি চলো। এরপর সাইম তাড়াহুড়ো করে ড্রয়িং রুমে চলে গেল, আর তার কামিনী আপুর শরীরে এই ধরনের পোশাক দেখে
মাথা নিচু করে সে বলল, আসসালামু আলাইকুম কামিনী আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি সাইম, তুই কেমন আছিস? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপু। ভালো আছিস সেটা তো বুঝলাম, কিন্তু তুই আমার দিকে তাকিয়ে কথা বলছিস না কেন? নিচে কি দেখছিস? আমার দিকে তাকিয়ে কথা বল। তোর কি চোখে সমস্যা আছে নাকি ভাই? না কামিনী আপু, আমার চোখে কোনো সমস্যা নেই, আমি ঠিক আছি। তাহলে আমার দিকে তাকাচ্ছিস না কেন? লজ্জা পাচ্ছিস বুঝি? না আপু, লজ্জাও পাচ্ছি না, কিন্তু তোমার পোশাক আশাক দেখে আমার খুবই খারাপ লাগছে। কোনো মুসলিম মেয়ে তো এ ধরনের পোশাক পরে না আপু। তুমি এমন পোশাক পরে এসেছো কেন আপু? তুমি তো এমন ছিলে না। তুমি কি করে এতটা বদলে গেলে? একদম ডিজিটাল একটা মেয়ে হয়ে গেছো। ও এই ব্যাপার, এই জন্যই তুই আমার দিকে তাকাচ্ছিস না? তুই তো জানিস আমি ভার্সিটিতে পড়ি ভাই, আর ভার্সিটিতে মেয়েরা এই ধরনের পোশাকই পরে। আমার চেয়ে অনেক ছোট ছোট পোশাকও পরে তারা। আমি তো বাবার বকাঝকা শুনে হিজাবটা অন্তত পরি আর কি। আপু, এটা কিন্তু মোটেও ভালো কাজ না। পর্দা হচ্ছে ফরজ বিধান, আর ফরজ বিধান বলতে তো তুমি বুঝোই, যেটা অবশ্যই পালন করতে হবে। তাহলে তুমি জেনে শুনে এমন পাপ করছো কেন বলো তো? নারীদের উপর তো জানোই পর্দা ফরজ করা হয়েছে। হ্যাঁ সাইম, তোর কথা ঠিক আছে, তবে আমি যে হোস্টেলে থাকি সেখানে কেউ পর্দা করে না। আমি যদি পর্দা করতে চাই সবাই আমাকে দেখে হাসি তামাশা করে, এই জন্য পর্দা করা ছেড়ে দিয়েছি রে ভাই। আপু, এটার জন্য কিন্তু তোমাকে পস্তাতে হবে। তুমি ওদের কথায় কান দিও না, তুমি তোমার কাজ করে যাও। কে তোমাকে দেখে হাসলো, কে ঠাট্টা করলো, সেটা দেখে তো তোমার লাভ নেই আপু। মহান আল্লাহ তাআলা তোমাকে নিয়ে কি ভাববেন সেটাই তো মুখ্য বিষয়, বুঝেছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোরা দেখছি একদম খাঁটি মুসলিম হয়ে গেছিস। জান্নাতুল বলছে ও ভার্সিটিতে পড়বে না, হাফেজা হবে। আবার তুইও দেখছি পাকা পাকা ইসলামিক জ্ঞান দিচ্ছিস, এটা কিন্তু বেশ ভালোই। হ্যাঁ মা কামিনী, জান্নাতুল সাইম ঠিক কথাই বলেছে। তুমি আর এই ধরনের পোশাক পরো না মা, পর্দা করে চলো, দেখবে আল্লাহ তাআলা তোমার উপর খুশি হয়ে যাবেন। ঠিক আছে আন্টি, এবার আমি বাসায় গিয়ে পর্দা করার চেষ্টা করব। এখানে তো বোরখা আমি আনিনি। এখন খুশি তো তোমরা? বিকেলবেলা কামিনী জান্নাতুলকে বলল, জান্নাতুল তোদের মহল্লাটা আমাকে একটু ঘুরে দেখাবি না? অনেকদিন পর আসলাম। অবশ্যই দেখাবো আপু, তুমি আমাদের মহল্লা দেখতে চেয়েছো আর আমি ঘুরে দেখাবো না? চলো। আচ্ছা ঠিক আছে জান্নাতুল, চল। এরপর জান্নাতুল কামিনীকে নিয়ে তাদের মহল্লা ঘুরে দেখাতে বের হলো। কামিনী আপু, ওই বড় রাস্তার ধারে ওই দিকটা একটা পার্ক আছে, চলো আমরা পার্কে গিয়ে কিছুক্ষণ আড্ডা দিই, সাথে বাদাম খেতে খেতে গল্প করা যাবে। তাই নাকি জান্নাতুল? তোদের মহল্লায় আবার পার্কও আছে? চল তো তাহলে, গ্রামের পরিবেশ বেশ ভালোই লাগছে। এরপর জান্নাতুল আর কামিনী হাঁটতে হাঁটতে যেই না সেই পার্কের কাছাকাছি গেল, সেখানে দুজন বখাটে ছেলে সিগারেট খাচ্ছে আর আড্ডা দিচ্ছে। আরে বন্ধু বল্টু, ওই দেখ একটা ডিজিটাল মডার্ন মেয়ে আমাদের দিকে আসছে। আরে তাই তো দেখছি রানা, ব্যাপারটা কি? আজকে সূর্য কোন দিকে উঠেছে? আমাদের মহল্লায় তো কোনো মেয়ে বোরকা ছাড়া বের হয় না। এই মেয়েটা আবার কে? কি সুন্দর দেখতে রে মামা। ওই সুন্দরী চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? রাগ করো না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে ভালো। এই ছেলে তোমরা কে? আমাদের দেখে এভাবে গান গাইছো কেন তোমরা? সুন্দরী, তোমাকে দেখে আমি গায়ক আতিফ আসলাম হয়ে গিয়েছি। ইস, কি সুন্দর দেখতে তুমি। তোমাকে দেখেই তো আমার ভেতর থেকে ফরফর করে গান বেরিয়ে আসছে। কথাবার্তা কিন্তু সাবধানে বলো, আমাকে দেখে গান বেরিয়ে আসছে মানে কি? হ্যাঁ দেখেছিস বল্টু, আমাকে ধমক দিচ্ছে। এই রানা মাস্তান ভাইকে ধমক দিচ্ছে। এই মেয়ে, আমি খারাপ কি বলেছি? হ্যাঁ, তুই সুন্দরী, তোকে তো সুন্দরীই বলেছি। রানা মাস্তান ভাইয়া, তুমি আমার আপুকে অপমান করছো কেন? ও জান্নাতুল, এটা তোর আপু? তোর আপুকে তো দেখতে দারুণ লাগে। এক কাজ করিস, তোর বাবাকে গিয়ে বলিস তোর বাবা যেন আমার বাবার সাথে কথা বলে, আমি তোর আপুকে বিয়ে করতে চাই। রানা মাস্তান ভাইয়া, তুমি কিন্তু লিমিট ক্রস করে যাচ্ছ। কি বলছিস? কিসের লিমিট ক্রস করেছি? এই বল্টু, বুঝেছি, ভালোয় ভালোয় কাজ হবে না। যা
মেয়েটাকে ধরে আন। আজকে বাইকে করে তুলে নিয়ে গিয়ে আজকেই কাজী অফিসে রেজিস্ট্রি করে বিয়ে করব। আচ্ছা ঠিক আছে বন্ধু। এরপর বল্টু যেই না কামিনীকে ধরতে গেল তখনই সেখানে আব্দুল্লাহ চলে এলো। এই বল্টু, কাম ছেড়েছে, আব্দুল্লাহ চাচা এসে গেছে, এখানে আর থাকা যাবে না, তাড়াতাড়ি পালা পালা। এই রানা মাস্তান, কোথায় পালাচ্ছিস? হ্যাঁ, দাঁড়া বলছি, আজকে তোর বাবাকে তোর নামে গিয়ে আমি বিচার দেব। আব্দুল্লাহর ভয়ে রানা মাস্তান ও তার বন্ধু বল্টু দুজনে সেখান থেকে পালিয়ে গেল। তখন আব্দুল্লাহ কামিনীকে দেখে বলল, মা কামিনী, তুমি আমাদের বাড়িতে আসবে, আমাদের বলে আসবে না? আমি তো এই বিষয়ে কিছুই জানি না। আর এইসব তুমি কি পোশাক পরে এসেছো মা? আঙ্কেল, আমার ভুল হয়ে গেছে। আমি আসলে বুঝতে পারিনি যে এমন পোশাক পরলে আমাকে এফটিজিং এর শিকার হতে হবে। জান্নাতুল সাইম অবশ্য আমাকে এই বিষয়ে সচেতন করেছিল, কিন্তু আমি ওদের কোনো কথাই শুনিনি। এখন বুঝতে পারছি পর্দা নারীদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ মা, সত্যি পর্দা নারীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। পর্দা নারীদের শুধু শরীর ঢাকে না, ওদের বিভিন্ন বিপদ আপদ থেকেও রক্ষা করে। পর্দাশীল নারীদের সৌন্দর্য কখনো বখাটেরা বুঝতে পারে না, এই জন্য ওদেরকে কখনো হিফটিজিং এর শিকার হতে হয় না। আমি জানি তুমি ভার্সিটিতে পড়ো, বন্ধুদের দেখা দেখি এমন ডিজিটাল পোশাক পরা শুরু করেছো। এমন পোশাক পরা ছেড়ে দিও মা, এখন থেকে শালীন পোশাক পরবে, ঠিক আছে? ঠিক আছে আঙ্কেল। আচ্ছা ঠিক আছে মা, চলো এখন বাড়ি চলো। এরপর কামিনী, জান্নাতুল আর আব্দুল্লাহ হাঁটতে হাঁটতে তাদের বাড়ির দিকে চলে গেল। তো ছোট্ট বন্ধুরা, দেখলে তো ডিজিটাল পোশাক বা ডিজিটাল পর্দা আমাদের জন্য কতটা ভয়ঙ্কর। আমরা কখনোই এমন কোনো পোশাক পরবো না যেগুলো আমাদের দেহের সৌন্দর্য বৃদ্ধি করে এবং ইফটিজিং এর শিকার হতে হয়। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা, ভালো থেকো তোমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।